নমস্কার। গল্পপথিক চ্যানেলে আমি মৌ। আমার আজকের নিবেদন হলো ঐতিহাসিক প্রেতাত্মা। শ্রী ধীরেন্দ্রলাল ধরের লেখা। ভূতের গল্প আমরা ছোটবেলা থেকেই শুনেছি। কজনের কত রকমের কাহিনী, কারো শোনা কথা, আবার কারো বা নিজের চোখে দেখা। কেউ অপঘাতে মরেছে, তারপর ভূত হয়ে দেখা দিয়েছে। গড়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি। কেউ বা খুন হয়েছে, তারপর হত্যাকারী ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে। কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারো স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। এমনি কত একক ভূতের কাহিনী। আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নগরবাসীদের জীবন্ত ছায়াও দেখা গিয়েছে ইত্যাদি। মৃত্যুর পরে যে একটা দুর্বোধ্য লোক আর তার রহস্যের প্রতি মানুষের ঔৎসুক্যের কিন্তু অভাব নেই। প্রেতাত্মার কাহিনী সেই রহস্যলোককে আরো রহস্যময় করে তোলে। মানুষ তাই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে। সাধারণ ভূতের গল্প আমি অনেক বলতে পারি, যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরোবে না। তবে রাজবাদশার ভূত নিয়ে একটি গল্প আমি শুনেছি, সেটি বলি। ঘটনা আজকের নয়, 18 শতকের ব্যাপার। মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ। ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব ও উত্তরাঞ্চলে হানা দিচ্ছে। দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক। রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব ও শক্তিহীন। মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল। কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবেন, কোন রাজা হেরে যাবেন ও তার রাজধানীও লুণ্ঠিত হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। লড়াই ও লুঠের একটা ঝড় হওয়া শান্তি ও স্বস্তির দেশছাড় করে দিয়েছে। জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারানার চলছিল বিবাদ। জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না। অনেকগুলো যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন। অনেক টাকার অপচয় হলো, খানিকটা রাজ্যও ছেড়ে দিতে হলো। মহারাজার মাথা গরম হয়ে গেল তখন। ঈশ্বরী সিং কোনোদিনও খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না। বুদ্ধিহীন বলেই তার এই অখ্যাতি ছিল। এখন সে বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হলো। কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে। যে যতখানি উচ্চ পদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে, এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজ সিংহাসনেও বসতে পারে। রাজ বিচক্ষণ হলে সবাইকে আয়ত্তে রাখতে পারে, কিন্তু ঈশ্বরী সিংয়ের যে তীক্ষ্ণ ধীশক্তি ছিল না, তা বোঝাই যায়। তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়ামল্ল খত্রী। আয়ামল্লের সমকক্ষযোগ্য রাজনৈতিক তখন জয়পুরে আর ছিল না। তার মৃত্যুর পর তার ছেলে কেশবদাস খত্রী তার স্থান অধিকার করেছিলেন, কিন্তু বয়স কম। যত বিচক্ষণতাই কেশবদাসের থাক না কেন,
দরবারে তার যোগ্যতার সম্মান দেবার মতো ধৈর্য মহারাজের ছিল না। সামন্ত হরগোবিন্দ মহারাজাকে বুঝিয়ে দিয়েছিলেন কেশব দাস তার বাপের মতো নয়। যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন, সে সততা তার কিন্তু নেই। শত্রুপক্ষের সঙ্গে যার চিঠিপত্র চলছে, একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তাতে তার লাভ? মহারাজা জিজ্ঞাসা করলেন। সে কি রাজা হবে নাকি? সে কি হবে তা আমি জানি না, তবে যথেষ্ট অর্থলাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ। ঈশ্বরী সিং এর সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে। ছোট ভাই উম্মেদ সিং পৈতৃক রাজ্য আধা আধি ভাগ করে নিতে চেয়েছিলেন। ঈশ্বরী তাতে রাজি হননি। উম্মেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতেও চেয়েছিলেন। হরগোবিন্দ বললেন, বোধহয় উম্মেদকেই বসাবে আপনার সিংহাসনে। ঈশ্বরী সিং ক্রুদ্ধকণ্ঠে বললেন, আমি না মরা অবধি তার তো আর সম্ভব নয়। আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে? কোনো রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো। কোনো যুদ্ধ অবধি করতেই হবে না। মহারাজার ভ্রু কুঁচকে উঠল। বললেন, আমাকে বিষ দিয়ে মারবে? তার আগে আমি ওকে বিষ খাইয়ে মারি না, সব চুকে যাক। আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসির করে ফেলবে বটে। আমি আজই ব্যবস্থা করছি। শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানেই হয় না। মহারাজার আদেশে সেই রাত্রেই কেশব দাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হলো। কেশব দাস মারা গেলেন। হরগোবিন্দের মনস্কামনাও পূর্ণ হল। তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন। রাজ সরকারে কেশব দাস যাদের চাকরি করে দিয়েছিলেন, মহারাজা তাদের মাহিনা দিলেন না। তারা এসে ধরল কেশব দাসের বিধবা পত্নীকে। বলল, আমরা কেশব দাসের অধীনে চাকরি করতাম, আমাদের মাহিনা আপনাকেই দিতে হবে। মহারাজ আমাদের মাহিনা দেবেন না বলেছেন। কেশব দাসের বিধবা কোনো বাদ প্রতিবাদ করলেন না। তাদের মাহিনা দেবার জন্য সর্বস্ব বিক্রি করলেন, একেবারে নিঃস্বই হয়ে গেলেন। গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাথ ভায়ার কাছে ব্যাপারটা বড় খারাপ হয়ে ঠেকল। তিনি বললেন, মহারাজ কাজটা কিন্তু একদম ভালো করলেন না। কি, আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজে সমালোচনা করবে? আমি রাজপুত, রাজপুতেরা অন্যায়কে কোনোদিনও ন্যায় বলে মেনে নিতে পারবে না। ঠিক আছে, রাজদরবারে তোমার আর কোনো স্থান নেই, তুমি কারাগারে যাও। শিবনাথ ভাইয়ের কারাগারের আদেশ হলো। দরবারে আর কেউ কোনো কথাই বলল না, কিন্তু সবাই মনে একটু ক্ষুব্ধ হলো। এ কি? কিন্তু রাজার অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মনে মেনে নিত। সাধারণ মানুষ জানতো রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে। তার উপর রাজা যদি অস্থির মতি হন, তাহলে তো কথাই নেই। ঈশ্বরী সিং এর এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল। কিন্তু মারাঠা রাজা মনোহর রাও হোলকারে এগিয়ে এলেন সৈন্য নিয়ে। কেশদাস তার সঙ্গে সন্ধি করেছিলেন। সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারের পাওনা। কেশবদাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলত, কিন্তু এখন টাকাটা একেবারেই চাই। হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললেন। ঈশ্বরী সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি 2 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। হোলকার বললেন,
2 লক্ষ টাকায় কি হবে? সব টাকা চাই। দূত বলল, মহারাজ পরে আরো পাঠাচ্ছেন। মহারাজের কথা আমরা বিশ্বাস করি না। যার কথায় বিশ্বাস করতে পারতাম, মহারাজ তাকে বিষ খেয়ে মেরে ফেলেছে। দূত ফিরে এলো। হোলকার টাকা নিলেন না। মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন। কি করা যায়? সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল। অনেক দিক থেকে অনেক প্রশ্নের আলোচনা হলো। শেষ সিদ্ধান্ত হলো 5 লক্ষ টাকা নিয়ে দূত যাক হোলকারের কাছে। হোলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা, কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। সহসা কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল, হোলকার টাকা নেবেন না। যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে। উপস্থিত সকলে চমকে উঠল। দেখা গেল মহারাজের পেছনে দাঁড়িয়ে আছেন কেশব দাস। ছায়া নয়, একেবারে অতি স্পষ্ট। সেই সাদা পরনে সূক্ষ্ম জরির কাজ করা সাদা উত্তরীয়, মাথায় সাদা পাগড়ি, কানে হীরক কুণ্ডল। সেই চোখ, সেই মুখ, এ যে জীবন্ত কেশব দাস। সবাই বিস্মিত হলো, ভয় পেল। প্রবীণতম সামন্ত কেশব দাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি। তিনি প্রথমে কথা বললেন, আমরা তাহলে লড়াই করার জন্য প্রস্তুত হই। লড়লে আপনারা হেরে যাবেন। মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানে কোনো রাজার নেই। আপনারা যুদ্ধ করলে হারবেনই। রাজপুতেরা হেরে যাবে মারাঠাদের কাছে? আগেকার দিন আর নেই, কেশব দাস বললেন। এখন সওয়ারে সওয়ারে, তালোয়ারে তলোয়ারে লড়াই নয়, কিন্তু এখন কামানে কামানে লড়াই। একটা ভালো গোলন্দাজ এখন 1000 লোককে শেষ করে দিতে পারে। আমাদের তো কামান রয়েছে, থাকলেও আপনারা হেরে যাবেন। কেন? আমি আপনাদের জিততে দেব না। পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি, তার পুরস্কার আমি কি পেয়েছি? আমাকে বিষ খাওয়ানো হয়েছে। আমার বাড়িঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে। আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি। এই অন্যায় আমি শেষ করব। মহারাজ ঈশ্বরী সিংহকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনবো সাধারণ মানুষে, আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায়ে। যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য। তাহলে এখন আমরা কি করব? কোনো সাড়া পাওয়া গেল না। যাকে প্রশ্ন করা হলো, দেখা গেল তার ছায়া মিলে গেছে। ভয়ে বিস্ময়ে সবাই বিমূঢ় হয়ে রইল কিছুক্ষণ। এরপর আর আলোচনা জমল না। মহারাজা কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। তারপর সহসা আলোচনার মাঝে উঠে পড়ে বললেন, আপনারা আলোচনা করে স্থির করুন। আপনারা যা বলবেন আমি তাই করব। কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন। মহারাজ উঠে চলে এলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে। বাগানের চারপাশে ছড়ানো শ্বেতপাথরের আসন। মহারাজ একবারে এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন। সামনে একটা পুষ্পকুঞ্জ, কয়েকটা গোলাপ গাছও আছে। আকাশে পূর্ণ চন্দ্র। পৌষ মাসের শীতের দমকা হাওয়া চারপাশ শান্ত স্নিগ্ধ করে তুলেছে, কিন্তু মহারাজার মনে স্নিগ্ধতার কোনো আমেজই নেই। শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন। সেখানে নক্ষত্রখচিত আকাশ ছাড়ার কিচ্ছু নেই।
সেই আকাশের পানে তাকিয়ে মহারাজ বসে আছেন। সামনের সুন্দর রক্ত গোলাপগুলির পানেও তার এতটুকুও দৃষ্টি নেই। কেশব দাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। প্রেতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে, এমনভাবে কথাও বলতে পারে, এ তো বিশ্বাস করতে মন চায় না। কিন্তু কেশব দাস তো সত্যি আজ এসেছিল। সবাই শুনেছে, সবাই দেখেওছে। সহসা মহারাজ চমকে উঠলেন। বাগানের লাল পথ দিয়ে এগিয়ে আসছে। ওকে ওকে কেশব দাস। ছায়া সামনে এসে দাঁড়ালো। মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন। তলোয়ারের হাতলটা চেপে ধরলেন। কেশব দাস কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন, চিৎকার করে উঠলেন, কি চাও? মৃত্যু। মৃত্যু? আপনাকে মরতে হবে। ছায়া এগিয়ে এলো। মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরও এগিয়ে এলো। মহারাজ আরও দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরও এগিয়ে এলো। মহারাজ চকিতে তলোয়ারখানি টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন। মুহূর্ত মধ্যে ছায়াটি কেমন মিলে গেল। মহারাজ আর সেখানে দাঁড়ালেন না। বিদ্যাধর তার জন্য বারান্দায় অপেক্ষা করছিলেন। বললেন, এইমাত্র সংবাদ পেলাম হোলকার সসৈন্যে এগিয়ে আসছেন। কাল প্রত্যুষেই তার নগর তোরণে এসে পৌঁছাবেন। যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি। বেশ করেছেন। বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তঃপুরের দিকে চলে গেলেন। সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি ব্যথিত হলেন। নিজের ঘরে গিয়েই মহারাজ শয্যায় শুয়ে পড়লেন। পরিচারিকাকে ডেকে বললেন, রাতে কিছু খাবো না, শরীর খারাপ। মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার ওপর। সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি। মহারাজ শয্যার উপর উঠে বসলেন। যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। হোলকার একবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবেন। কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেনই না। তার চেয়ে সসম্মানে বিষপানে আত্মহত্যা করা ভালো। আমি বিষ খাবো? না না, আমি বিষ খেতে পারবো না। ছায়ামূর্তি হাসল। সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল। ছায়ামূর্তিটি কোথায় যেন তারপর মিলিয়ে গেল। মহারাজ অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণা করতে শুরু করলেন। সহসা কোনো এক সময় মহারাজ পরিচারিকাকে ডাকলেন। বললেন, একটা কাজ করতে হবে, গোপনে, কেউ যেন না জানে। আদেশ করুন। একটা কেউটে সাপ নিয়ে আসতে হবে। এখনই? এখন, আজ রাতে। এই নাও আমার পাঞ্জা। রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন। পরিচালক চলেও গেল। পরদিন প্রত্যুষে হোলকার বাহিনী জয়পুর অবরোধ করল। নগর মধ্যে এক চাঞ্চল্য দেখা দিল। সামন্তেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমাবেত হলেন রাজসভায়। কিন্তু মহারাজ কোথায়? অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে করে বেলা প্রথম প্রহর অতীত হল। তবু মহারাজের আর দেখা নেই। শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল, মহারাজ এখনো ঘুম থেকে ওঠেননি। এখনো ঘুমোচ্ছেন? সে কি? তাকে ডাকতে বলো। এখনো লড়াই বেঁধে যাবে আর তিনি এখনো ঘুমোচ্ছেন? এবার দৈবারিক এসে খবর দিল, মহারাজ আত্মহত্যা করেছেন। কাল রাত্রে কেউটো সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন। সামন্তেরা
সংবাদ শুনে একদম স্তব্ধ হয়ে গেলেন। যুদ্ধ আর হলো না। দুজন প্রবীণ সামন্ত, হরগোবিন্দ ও বিদ্যাধর, তখনই ছুটলেন মলহর রাও হোলকারের শিবিরে। হোলকার সংবাদ শুনে বললেন, কেশব দাসের মৃত্যুর প্রতিশোধ হল। বিনা বাধায় মারাঠারা আবার সে জয়পুর দখল করল। আমার গল্পটি এখানেই শেষ। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।